পৃথিবী এক ভয়ঙ্কর দিকে যাচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য। একটা বড় ভূমিকম্প হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। ইরান এবং আমেরিকার এই লড়াইতে পুরো আরব দেশ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবে ইরান, ঘোষণা চলে আসছে। এবং মধ্যপ্রাচ্য থেকে, ইসরায়েল থেকে সকল আমেরিকানদের দ্রুত সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং যারা আরবে আছেন, যারা সরতে পারবেন না, দ্রুত বাংকারে চলে যেতে বলা হয়েছে, শেল্টারে চলে যেতে বলা হয়েছে। এবং ইসরায়েলেরও ভেতরে যারা আছেন আমেরিকান, তাদের সরে যেতে বলা হয়েছে। কি ঘটতে যাচ্ছে আগামী কয়েক ঘন্টায়, দর্শক এই খবরটি দেব। তার আগে অল্প কিছু কথা বলবো বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ নিয়ে বলতে ভালো লাগে, কিন্তু বাংলাদেশ নিয়ে বলার মতো আসলে ভালো কিছু পাচ্ছি না। গত কত 17-18 বছর ধরে যে একটা বড় কিছু বলবো, একটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একটা বক্তব্য শুনি। আপনারা কমেন্টে জবাব দিবেন কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আসেন। হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়কদের অনেকে হাসি ঠাট্টা করে বলতো হাসিনার আব্দুল্লাহ। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল না। গণঅভ্যুত্থানের সময় সার্জিস এবং হাসনাত ছাত্রলীগের, আওয়ামী লীগের এজেন্ট হিসেবেই কাজ করছিল। এবং এটা আসিফকে জিজ্ঞেস করেন, নাহিদকে জিজ্ঞেস করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। আসিফ এবং নাহিদ যদি জুলাইয়ের প্রকৃত ইতিহাস জাতির সামনে উত্থাপন করেন, তাহলে হাসনাত এবং সার্জিস খলনায়ক হিসেবেই জাতির সামনে বিবেচিত হবে। আমাদের রাজনীতির নতুন দিলদার নাটালি সামাদ, তিনি আসিফ এবং কি বলে হাসনাত এবং সার্জিসকে নিয়ে প্রশ্ন তুলেছেন। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? যে দলগুলো 54 বছর ধরে মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, সেই দলগুলো এখন বলছে যে ওরা 24 বিক্রি করছে। এদেশে আওয়ামী লীগ, বিএনপির ইতিহাস আমরা কম বেশি জানি, কিন্তু কখনো জিয়া পরিবারকে, বেগম জিয়াকে, তারেক রহমানকে, জিয়াউর রহমানকে শুনবেন না তারা 71 সেল করেছে, বিক্রি করেছে। তাদের দলের মধ্যে কিছু আগাছা বিক্রি করে, কিন্তু তারেক রহমান, বেগম জিয়াউর রহমান, মানে আমাদের জিয়াউর রহমান এবং বেগম জিয়া কখনো 71কে বিক্রি করেননি। ইন্টারেস্টিং ব্যাপার। আজকে দেখেন এই যে রাশেদের বক্তব্যটা, তারা বিপ্লবের পক্ষে ছিলেন না, তারা ছিলেন বিপ্লবের বিপক্ষে, হাসিনার পক্ষে। অথচ তাদের সাথে আমাদের সম্পৃক্ততা ছিল। আমরা ব্যক্তিগতভাবে, আমি, ইলিয়াস, আমরা জানতাম। আমরা নিজেদের ঢোল পেটাবো না বলে আর বাকিটা বলবো না। কিন্তু বাংলাদেশের ইতিহাসে দুজন ব্যক্তির নাম সবাই জানে যারা টাকার কাছে বিক্রি হয়, একদম মামুলি টাকার কাছে বিক্রি হয়। এবং রাশেদ আর নুরু টাকা নেয় না এরকম লোক খুব কম আছে। টাকা দিলেই তাদেরকে পাওয়া যেত, এত সস্তা। একটা ছোট্ট উদাহরণ দেয়, একটা বিয়েতে যাবো সিলেট, বিএনপির, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি, মানে সহসভাপতি যুক্তরাজ্য বিএনপি, তার ছোট ভাইয়ের বিয়ে সিলেটে। আমরা প্রায় 15 জন যাচ্ছি, আমাদের ফ্লাইট টিকিট আপ ডাউন করা। এর মধ্যে পুলিশেরই ছিলেন 6 জন ডিআইসি, বড় বড় উকিল, আইনজীবী, বর্তমান বিএনপি পন্থী। আমরা গুলশানের আড়ঙে গেলাম পাঞ্জাবি কিনবো এক কালারের। গিয়ে হাজির, সেখানে গিয়ে দেখি নুরু এবং নুরুর স্ত্রী এবং তার বাচ্চা। বাকিটা না বললাম, কাউকে ব্যক্তিগতভাবে পচানো আমার দায়িত্ব না, এই কাজগুলি আমি কখনো করি না, আপনারা জানেন। রাশেদ যে বিতর্কটা তুললো, রাশেদ আসলে কি প্রমাণ করতে চাইছে এর মাধ্যমে? রাশেদ কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে? যারা জুলাইয়ের মূল নায়ক তাদেরকে ভিলেন বানানোর এই চেষ্টা কেন? রাশেদ কি গণ অধিকারের রাশেদ কি ইয়ার পক্ষে ছিল? সে তো সকালে একটা, বিকালে একটা, রাতে একটা। এসব বিকৃত রুচির রাজনীতিবিদরা বাংলাদেশকে কোথায় নিতে চায় আমার একটা প্রশ্ন। বিএনপিকে বলবো, এইসব লোকদের বক্তব্য আপনারা অন করবেন না। এটা বিএনপির বক্তব্য হতে পারে না, এটা জিয়াউর রহমানের দলের, তারেক রহমানের দলের বক্তব্য হতে পারে না। এটা আমাদেরকে ধ্বংস করছে এবং বিএনপিকে জাতির কাছে ভিলেন বানাচ্ছে এইসব, মানে কি বলবো, পচা গলা নর্দমার লোকগুলোর বক্তব্যের মাধ্যমে। আমি রাশেদকে ব্যক্তিগতভাবে পছন্দ করতাম, নুরুকে পছন্দ করতাম, আমার লাইফে কখনো এদের নেমে একটা বাজে কথা বলিনি। কিন্তু নতুন বিতর্কগুলো আমাদেরকে বিভাজিত করছে। বিভাজিত করার পেছনে কাদের ইন্ধন আছে? কেন এই হিরোদেরকে ভিলেন বানাতে চায়? যারা হিরো তাদেরকে ভিলেন বানাতে চায়। এখন এই যুবকগুলো যদি 71-এর ইতিহাস নিয়ে টান মারে, অনেকে ভিলেন হয়ে যাবে, অনেকের কাপড় খুলে যাবে। দর্শক, এখন যে বিষয়টি আমাদের কাছে তৈরি হয়েছে, তো আমরা একটা বিষয়, আমার ছেলে আমাকে লাইভের মধ্যে চলে আসতে হ্যাপি বার্থডে দেওয়ার জন্য। আজকে আমার জন্মদিন, তাই হঠাৎ করে সে আমার স্টুডিওতে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আমাকে দেখতে পাচ্ছে না। এই যে এটা হলো আমার ছেলে মুয়াজ্জল সাবিত প্রিয়, ক্লাস 5-এ পড়ে। সে আমার জন্য একটা গিফট নিয়ে আসছে, বাবাকে জন্মদিনের গিফট দিবে, সে লাইভের মধ্যে চলে আসছে। এটার মধ্যে কি আছে বাবা?
ওয়াও, অ্যাপেল এয়ারপড, থ্যাঙ্কস। তুমি জানো কিভাবে এটা আমার লাগবে? অনেক অনেক ধন্যবাদ আমার বাবা। দর্শক, আমার একটাই ছেলে, ক্লাস 5-এ পড়ে। আপনারা যখন দেখেন আমি লাইভ করি, অনেক সময় টেকনিক্যাল সাপোর্টগুলো আমার এই বাচ্চা ছেলেটা আমাকে দিয়ে থাকে, এবং জন্মদিনের উইশ করে গেল আমাকে একটা দুর্দান্ত গিফট দিয়ে। প্রিয় দর্শক, আসেন আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছে এবার ইরান আমেরিকার সংবাদে। আজকে দিনের যে প্রথম লাইভটি করেছিলাম বিকেল 6টায় বোধ হয়, সেখানে আপনাদের বললাম যে আমেরিকা একটা বড় প্ল্যান করেছে ইরানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়ার। তারপর ইরান পাল্টা হুমকি দেওয়ার পর আক্রমণ থেকে কিছুটা সরে আসে। কিছুক্ষণ আগের আপডেট পাওয়া গেল এরকম, পুরো মধ্যপ্রাচ্যের সকল দেশ থেকে আমেরিকার নাগরিকদের সেই দেশ ছাড়তে বলা হয়েছে। যারা আছেন দ্রুত তাদেরকে শেল্টার জোনে চলে যেতে বলা হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল থেকেও আমেরিকানদের সরে যেতে বলা হয়েছে, কারণ আমেরিকা ইরানে একটা বড় অ্যাডভেঞ্চার করতে যাচ্ছে। আমেরিকা পুরো ইরানের বিদ্যুৎ জ্বালানি সিস্টেমগুলোকে ধ্বংস করে ফেলতে চাইছে, এবং আমেরিকা দীর্ঘদিন আক্রমণ করে ইরানের কাছে পরাস্ত হওয়ার ফলে তারা একযোগে কয়েকটি ফ্রন্ট থেকে একটা বৃহৎ অ্যাটাকের পরিকল্পনা করছে, এবং এই অ্যাটাকের মাধ্যমে যদি ইরানকে দমাতে না পারে তাহলে যুদ্ধের গতি ভিন্ন দিকে চলে যাবে। অর্থাৎ পুরো পৃথিবী একটা ভয়ঙ্কর ভূমিকম্প দেখতে যাচ্ছে। অনিশ্চিত আমাদের আগামীর দিনটা। পুরো মধ্যপ্রাচ্যে আমরা হয়তো বা একটা বিশাল আগ্নেয়গিরি দেখতে যাচ্ছি। এটা খুবই ভয়ঙ্কর সিমটম। আজকের এই বক্তব্যটি আপনারা মাথায় রাখবেন। আগামী কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক দিনের মধ্যে পৃথিবী একটা ভিন্ন, কি বলবো, নতুন একটা, শব্দগুলি সোশ্যাল মিডিয়া আসলে বলা খুব ভয়ঙ্কর, কোন কথার জন্য কোন কথা আটকাবে। একটা ভয়ঙ্কর পৃথিবীর দিকে আমরা যাচ্ছি। ট্রাম্প তার নাগরিকদেরকে মধ্যপ্রাচ্য থেকে বের করে ফেলার অর্থ কি বুঝতে পারছেন? অর্থাৎ তিনি ইরানে একটা বড় অ্যাটাকে যাবেন। ইসরায়েল থেকে সরতে বলা হলো কেন? কারণ ইরান ইসরায়েল এবং আমেরিকা সম্মিলিত ইরানে অ্যাটাক করবে, এবং সর্বশক্তি দিয়ে তারা অ্যাটাকটা করবে। ধরেন তাদের যত যুদ্ধ বিমান আছে সবগুলোকে একসাথে ব্যবহার করবে ইরানের প্রত্যেকটা স্ট্রাকচার ধ্বংস করার জন্য, স্থাপনা ধ্বংস করার জন্য। গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা যেন পুরো ইরান অন্ধকার হয়ে যায়, পুরো জ্বালানি সিস্টেম বন্ধ হয়ে যায়, পানি শোধনাগার বন্ধ হয়ে যায়। ইরানের মানুষকে আয়ামে জাহিলিয়াতে ফেরত পাঠাতে চায়, এবং ইরান পাল্টা জবাব দিবে এটা জেনেই আমেরিকা ইসরায়েল এবং আরব থেকে তাদের জনগণকে সরে যেতে বলছে। কতটা স্বার্থপর চিন্তা করছেন? আরবের যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে তাদেরকে বিপদে ফেলে আমেরিকানদের চলে যেতে বলেছে। আর এই আরবরা এতদিন দুধ কলা দিয়ে এদেরকে পুষছে। কত বেকুব জাতি এই জুব্বা জাতি। এই জুব্বা বাংলাদেশের জুব্বাকে বলছি না, আরবের জুব্বার কথা বলছি। এর চেয়ে বেকুব কেউ হতে পারে? আরব আর পেট্রো ডলার দিয়ে এদেরকে পুষছে। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার গত 1-1.5 বছর আগে এই ট্রাম্পকে কাতার, সৌদি আরব, আরব আমিরাত কয়েক ট্রিলিয়ন ডলার দিয়েছে জানেন? ট্রিলিয়ন ডলার বুঝছেন? মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। যে মুসলিমরা পুরো পৃথিবীতে অভাব অনটনের দিন পার করছে। পুরো আফ্রিকা যেখানে মুসলিম দেশগুলো আছে, পুরো আফ্রিকারই অবস্থা খারাপ। আমাদের দক্ষিণ এশিয়া মুসলমানদের কি করুণ অবস্থা। আর আরবরা তখন এই টাকাগুলো ওদেরকে দিচ্ছে যাতে ওরা আরো অস্ত্র বানাতে পারে, অস্ত্র ব্যবহার করতে পারে এবং আমাদেরকে শেষ করতে পারে। কেন? আরবদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। যেমন আমাদের দেশে যারা ক্ষমতায় বসেন অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা জনগণের বিরুদ্ধে দাঁড়ান, সবসময় দাঁড়ান ওই ক্ষমতাধর শক্তির ডিপ স্টেটের পক্ষে। ওই ক্ষমতার বলয়ের কাছে তারা নিজেকে বিক্রি করে দেন। আর আমরা মারামারি, কাটাকাটি, রড দিয়ে চোখ উপড়ে ফেলে রাজপথে জীবন দিয়ে এদেরকে ক্ষমতায় বসাই। খুব আফসোস যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না, যে জাতি তার নেতাকে নিজেই চয়েস করতে পারে না, যে জাতি নিজে বোঝে না তার জন্য কে মঙ্গল কে ভালো, স্রেফ টেন্ডারবাজি, চাঁদাবাজি, স্রেফ পাওয়ার রাজনীতি করার জন্য যে জাতি মামুলি কয়েকজন ব্যক্তি পুরো দেশকে জিম্মি করে ফেলে, সেই দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হয় না কখনো। আজকে সৌদি আরবের দিকে তাকান, রাজ পরিবার পুরো দেশকে কন্ট্রোল করে। ইরান গত কয়েক মাসে 130 দিন ধরেন বা 150 দিন ধরেন কি পরিমাণ এটাকে আরবে করেছে, কিন্তু একটা মুসলমানকে তারা মারেনি। ধরেন বাংলাদেশের, পাকিস্তানের বা ভারতীয় 2-4 জন মারা গেছে, তারা সেই সব জায়গায় কাজ করত।
তাদেরকে অগ্রিম আগে সরে যেতে বলা হয়েছে। আরব বা আমেরিকানরা কি করছে, তারা সরে গেছে, আমাদের দরিদ্র দেশের জনগণকে সরায় না, যে মূল্য গরিব মরে যাক। আমাদের দেশের মানুষ মারা গেলে আওয়ামী লীগ বিএনপি কিছু যায় আসে? দেখেন লাশটা ঠিক মতো আসে কিনা, কত পথ ঘাট পাড়ি দিয়ে লাশ আসে। আমরা যে কথাটি বলছিলাম, আমরা আমাদের ভাগ্যটাকে নিজেরই ধ্বংস করি, আর সেজন্য আমরা সারা জীবন পচি। নির্বাচনের আগে 1,000 টাকার জন্য 5 বছর আমরা 1 লক্ষ টাকা ওদেরকে, মানে ওরা আমাদের দিকে জুলুম করে নিয়ে যায়, আমাদের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে। এই জাতির ভাগ্য পরিবর্তন হয় না। আরবদের যেহেতু সম্পদ আছে, তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, কিন্তু দেখেন আজকে কি হয়েছে। আমেরিকা তার জনগণকে সরে যেতে বলছে, আর আরবদের কি হবে? ইরান হুঁশিয়ারি দিয়েছে, যদি ইরানের কোনো ব্রিজে, কোনো বিদ্যুৎ প্ল্যান্টে, কোনো গ্যাস ফিল্ড, কোনো তেল ডিপোতে বা তেলের খনিতে আঘাত করা হয়, আরবে কিচ্ছু রাখবে না। ইরানের কয়েকটি অসমর্থিত সূত্রের বরাদ্দে কিছু গণমাধ্যম বলছে, ইরান যে প্ল্যান করছে 10 থেকে 15,000 মিসাইল প্রয়োজনে এক রাতে তারা হিট করবে আরব, ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে। কল্পনা করতে পারেন পৃথিবীর ইতিহাসে 10-15,000, আমি জানি না এই সূত্র কতটুকু। ইরান অনেক সময় অনেক কথা বলে, বাড়িয়ে বলে, আবার করেও দেখায়। ইরান বলছে তাদের মিসাইল গুলোকে তারা সব রেডি করে রেখে দিয়েছে। ইরানের আক্রমণের সাথে সাথে এই মিসাইল গুলোর আর কোনো বাপমা থাকবে না, অটোমেটিক উড়ে চলে যাবে, পারলে ঠেকাও, এই টাইপের একটা অবস্থা। আরবের কিছু থাকবে বলেন? আরবের যদি এই তেল কূপগুলো আগুন জ্বলে যায়, আরব তো কদিন পরে ভিক্ষা করে খাবে। এই তেল ছাড়া ওদের কি আছে বলেন? আমাদের যেমন একটা বিচি মাটিতে ফুটলে, বিচি ফুটা লাগে না, একটা বিচি মাটিতে ফেলে একটা গাছ হয়। পুরো মরুভূমি, পানি নেই, সমুদ্রের লবণাক্ত পানিকে শোধন করে তারা পান করে। আমরা তো মাটির নিচে একটা পাইপ ঢুকাই দিলে পানি বেরোতে কলকল করে। এক তেলের উপরে, গ্যাসের উপরে ওরা টিকে আছে, আর পৃথিবীতে ওরা এখন রাজ করছে অর্থনৈতিক ভাবে। কিন্তু মেরুদণ্ডহীন একটা জাতি ওরা। এখন কি তৈরি হচ্ছে? ইরান গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত তারা জানিয়েছে। তারা বলছে, যদি ইরান আক্রান্ত হয় তাহলে আরবের কিছু রাখবে না, ইভেন ইসরায়েলকে তারা রাখবে না, এবং তাদের সমস্ত ভয়ঙ্কর মিসাইল গুলো তারা ব্যবহার করবে। পাশাপাশি তারা বলছে আগামী 2 বছর, মানে ইরানের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তিনি মেবি ভাইস প্রেসিডেন্ট, তিনি বলছেন যে তার বক্তব্যটা হলো, আগামী 2 বছরে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য ইরান প্রস্তুত। ভাইস প্রেসিডেন্ট RF তার নাম। তিনি বলছেন কি, ইরানের যে আগামী 2 বছর সবচেয়ে ভয়ঙ্কর খারাপ পরিস্থিতির জন্য তারা প্রস্তুত আছে। ইরানকে হারাতে পারবে না আমেরিকাকে, লিখে রাখেন কাগজে। এই জাতি হারবে না, এই জাতি মরে যাবে, শহীদ হবে, হারবে না। হারে কারা? যারা ভীতু। তিনি বলছেন, সমস্ত চাপ এবং যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও কোনো পণ্যের ঘাটতি ছাড়াই দেশটি পরিচালিত হচ্ছে, কোনো পণ্যের ঘাটতি না ইরানে। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রশাসনের সঙ্গে জনগণ এবং বাজারের সহযোগিতার মাধ্যমে এই অর্জনগুলো সম্ভব হয়েছে, এবং যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য এর চেয়ে ভয়াবহ পরিস্থিতি যদি আগামীতে আসে, সেটা তারা মোকাবেলার জন্য প্রস্তুত। এবং তিনি বলছেন, আবার অন্যদিকে খাতাম আল আম্বিয়ার যিনি প্রধান, তিনি কি বলছেন, যদি আমেরিকা কোন দেশের ঘাঁটি ব্যবহার করে আক্রমণ করে বা আমেরিকাকে কেউ সহযোগিতা করে, সেই দেশের কোনো মাটি রাখবে না, সব পুড়ে ফেলবে। মানে ইরানের হুঁশিয়ারিটা সরাসরি। মেজর জেনারেল আলী আব্দুল্লাহিল তিনি বলছেন, যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান ভাবে বা গতিতে যেভাবে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করছে, এই আগুনে শুধু ইরান নয়, পুরো আরব পুরে ছারকার হয়ে যাবে, এবং আরব মানে আমেরিকাকে যারা সহযোগিতা করবে তাদেরকে অবশিষ্ট রাখবে না ইরান। এখন কোথায় যাচ্ছে পৃথিবী? ইসরায়েল এই আক্রমণে জড়িত হচ্ছে, ইসরায়েলকে পাল্টা জবাব দিবে বলে ইসরায়েল থেকেও আমেরিকা তাদের সেনাদের জনগণকে সরিয়ে ফেলছে। ইরাক থেকে তাদের কার্গো বিমান ভর্তি করে সরঞ্জাম সরিয়ে ফেলা হচ্ছে, আরব আমিরাত থেকে সরিয়ে ফেলা হয়েছে, কাতার থেকে সরিয়ে ফেলা হয়েছে, কুয়েত থেকে সরানো হচ্ছে, জর্দান থেকে সরানো হচ্ছে। ইরানের ধোলাই খেয়ে আমেরিকা এই অঞ্চল ছেড়ে পালাচ্ছে, আর পালানোর আগে ইরানকে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনা এখন এগিয়ে চলছে। এখন এই ভয়ঙ্কর যুদ্ধ খেলা থেকে কে বাঁচাবে পৃথিবীকে? এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের দেশের ভেতরে ইরান বেশ কয়েকটি ড্রোন অ্যাটাক চালিয়েছে, এবং তারা সেগুলোকে ইন্টারসেপ্ট করতে পেরেছে। আর ইরানের গণমাধ্যম বলছে, কুয়েতের মার্কিন ঘাঁটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় আগুন ধরিয়ে সেগুলো ধ্বংস করে দিয়েছে ইরানের ড্রোন এবং মিসাইল। মানে ইরানের হামলা চলছে, এর মধ্যেও ইরান থেমে নেই। পাশাপাশি আমেরিকা নতুন করে
আরবের কয়েকটি জায়গায় যে অস্ত্রগুলো আবার নতুন করে এনেছে ইরানের বিরুদ্ধে অ্যাটাকের জন্য, অর্থাৎ আরবে আমেরিকার মূল পরিকল্পনাটা হলো তাদের কাছে যা অবশিষ্ট আছে তারা একযোগে ব্যবহার করবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন থেকে সামরিক জেনারেলরা ট্রাম্পকে বলছেন যে এই সময় আপনি এই সিদ্ধান্তটা দিয়েন না, কারণ আমাদের কাছে সীমিত মিসাইল আছে, আমাদের প্রচুর যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং ইরান একটা লম্বা সময়ের জন্য প্রস্তুতি নিয়ে আছে। আমরা যদি আক্রমণ করে ইরানকে ধ্বংস করতে না পারি তাহলে ইরান আমাদেরকে ধ্বংস করে ফেলবে, মানে আমাদের যা আছে মধ্যপ্রাচ্যে সব শেষ করে ফেলবে, আমাদের মিত্রদের শেষ করে ফেলবে এবং সবচেয়ে বড় মারটা খাবে ইসরায়েল। আমরা ইসরায়েলকে রক্ষা করতে পারবো না, আমাদের নেভাল টিম ইসরায়েলকে রক্ষা করতে পারবে না, আমরা কোনোভাবেই ইসরায়েলকে বাঁচাতে পারবো না। কারণ ইরান আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আরবে এবং ইসরায়েলে যে ম্যাসিভ অ্যাটাকের প্ল্যান করছে, এ সময় আমেরিকা নিজে পালাবার দিশা খুঁজে পাবে না, এদেরকে বাঁচাবে কি করে? ট্রাম্পকে মার্কিন জেনারেলরা বলছেন, আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল চেক করে দেখেন। তার মানে একটা ভয়ঙ্কর পৃথিবী দেখতে যাচ্ছি আমরা। আগামী কয়েক ঘন্টা অনেক বড় কিছু ঘটতে পারে যদি না কেউ ত্রাতা হয়ে যুদ্ধ বন্ধ না করে। আমরা এই যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আবার বলছি আমরা শান্তির পক্ষে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শেষ সময় এসে তিনি কি অ্যাডভেঞ্চার করবেন আল্লাহ ভালো জানে। ট্রাম্প যদি ইরানের পাওয়ার প্ল্যান্ট বা গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রগুলোকে টার্গেট করে সবচেয়ে বড় মাসুল দেবে আরব এবং ইসরায়েল। কাগজে লিখে রাখেন, কারণ ইরান ছাড়বে না এবং ইরানকে কোনোভাবে দমাতে পারবে না। ট্রাম্প বুঝে গেছেন পারমাণবিক অ্যাটাক করবেন এবং বলা হচ্ছে যে কিছু কিছু জায়গায় পারমাণবিক ওয়ারহেড ব্যবহারও করেছে পূর্বের যুদ্ধে, 40 দিনের যুদ্ধে। ইরান কাউকে বলেনি। আমেরিকা ট্রাম্পই বলছেন তারা সীমিত আকারে নিউক্লিয়ার ব্যবহার করেছে ইরানের যুদ্ধে। তার মানে কি ইরান দমে যায়নি, তার মানে ইরান দমে যাবে না। তাহলে ইরানকে দমাবেন কি করে? এইভাবে হামলা করে। ইরান যখন একযোগে মিসাইলগুলো মারবেন আরবের কিছু থাকবে? ইসরায়েল শেষ হয়ে যাক, আপত্তি নেই। আরব তো আমাদের দেশ, মুসলিম দেশ। এই আরবের সম্পদগুলো মুসলমানদের সম্পদ। কোথায় থামবে পৃথিবী? দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজ 2রা আগস্ট 2026 আমেরিকার সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান F-35 ভেঙে পড়েছে। শত্রুর আকাশে নয়, আমেরিকার নিজের মাটিতে। 1 আগস্টের রাতে সামনে আসা ছবিগুলোতে দেখা যাচ্ছে $10 কোটি বেশি দামের ওই স্টেলথ ফাইটার আগুনের গোলা হয়ে জ্বলছে। আর ঠিক এই সময়েই ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প এমন একটা কথা বলে বসেছেন যা তিনি এতদিন কখনো বলেননি। প্রকাশ্যে ক্যামেরার সামনে ইরানের শক্তির প্রশংসা। আজকের আলোচনায় থাকছে 3টি গুরুত্বপূর্ণ বিষয়। আমেরিকার নিজের ঘাঁটির কাছে F-35 এই দুর্ঘটনা, ট্রাম্পের মুখে ইরানের প্রশংসা, আর প্রায় একই নিঃশ্বাসে সবচেয়ে বড় হামলার হুমকি, এবং হরমুজ প্রণালীতে ইরানের সেই তালা যা এখনো খোলেনি। কিন্তু এর ভিতরে একটা প্রশ্ন লুকিয়ে আছে যেটা পুরো আলোচনার শেষে আমরা মেলাবো। ট্রাম্প বলছেন ইরান প্রায় শেষ, তাহলে সেই ইরানের সঙ্গেই তিনি চুক্তি করতে চাইছেন কেন? দর্শক বন্ধুরা, প্রথমে আসা যাক যুদ্ধবিমানের খবরে। খবর অনুযায়ী সান দিয়াগোর কাছে মিরামার মেরিন কোর এয়ারবেসের আশেপাশে একটি মার্কিন F-35 যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়। এরপরই বিমানটি আগুন লেগে নিচে নেমে আসে। প্রতিবেদনে বলা হয়েছে দুর্ঘটনার ঠিক আগে পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। তাকে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। কোনো পক্ষ থেকেই নির্দিষ্ট কোনো ব্যাখ্যা এখনও সামনে আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, একটা বিমান দুর্ঘটনা নিয়ে এত আলোচনা কেন? কারণ এটা যে কোনো বিমান নয়। F-35কে ধরা হয় পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমানগুলোর একটি হিসাবে। এই বিমানই আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের প্রতীক। সেই বিমান যখন যুদ্ধক্ষেত্র নয়, আমেরিকার নিজের মাটিতেই এভাবে পড়ে গিয়ে ধ্বংস হয়ে যায়, তখন সেটাকে বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। আর এই ধাক্কাটা এমন একটা সময়ে এলো যখন আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধের ভিতরে দাঁড়িয়ে আছে। প্রতিটা ক্ষতি এই মুহূর্তে শুধু সামরিক হিসাব নয়, ভাবমূর্তিরও হিসাব। আচ্ছা, এবার আসা যাক ওয়াশিংটনের কথায়। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পও ইরানের শক্তি আর মনোবলের প্রশংসা করে ফেললেন, এবং সেটা কোনো ঘরোয়া আলোচনায় নয়, একেবারে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে। 31শে জুলাই রাতে ট্রাম্প বলেন বেশিরভাগ দেশ এতদিন হার মেনে নিত। তার কথায় এত বোমাবর্ষণের পরও ইরান এখনও দাঁড়িয়ে আছে, আর এর জন্য তিনি ইরানকে কৃতিত্ব দেন।
ক্যাবিনেট বৈঠক চলাকালীন সাংবাদিকরা তাকে সরাসরি জিজ্ঞাসা করেন ইরানের সঙ্গে যুদ্ধ থামানোর সমঝোতা কিভাবে এগোবে। ট্রাম্প এর কোনো পরিষ্কার উত্তর দেননি, তিনি শুধু বলেন আমরা শুধু জিততে চাই। এরপর প্রশ্ন আসে হরমুজ প্রণালী নিয়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমেরিকাকে আর কত হামলা চালাতে হবে? ট্রাম্পের জবাব, সেটা কেউ জানে না। এই জায়গায় একটু থামুন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না। এই একটা বাক্যের ওজন অনেক। এরপরই তিনি ইরান নিয়ে সেই কথাটা বলেন, বেশিরভাগ লোক এতদিন হার মেনে নিত, কিন্তু ইরান তা করেনি, তাই তিনি ইরানকে এর কৃতিত্ব দেন। তারা খুব শক্তিশালী। আমেরিকা আর ইরানের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা কি সামনেও চলবে? ট্রাম্পের উত্তর ছিল কিছুটা তো চলবেই। তিনি আরও বলেন এখন আর কিছুই ঘটবে না এমন কথা বলাটা বোকামি হবে, প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতে হবে। দেখুন, এর অর্থ হতে পারে প্রথমবারের মতো ট্রাম্প খোলাখুলি স্বীকার করে নিলেন যে ইরান প্রত্যাশার চেয়ে অনেক বেশি শক্ত হয়ে লড়ছে এবং আমেরিকা নিজেও এখন বলতে পারছে না এই যুদ্ধ কবে শেষ হবে। কিন্তু এর মানে এই নয় যে আমেরিকা হার মেনে নিয়েছে, কারণ ঠিক এর পরেই ট্রাম্পের গলা আবার বদলে যায়। বড় ক্ষতির পরেও তার হুমকি থামার নাম নিচ্ছে না। সাম্প্রতিক বক্তব্যে তিনি বলেছেন ইরানের উপর সবচেয়ে বড় হামলাটা এখনও বাকি আছে। ট্রাম্প বলেছেন আমেরিকা ইরানকে এতটাই খারাপভাবে মারবে যে শেষ পর্যন্ত ইরান নিজেই বলবে আমরা আর সহ্য করতে পারছি না। এটা ট্রাম্পের নিজের ভাষা। তিনি পরিষ্কার বলেছেন আমেরিকা এই যুদ্ধ জিততে চায় এবং ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র হাতে পেতে দেওয়া যাবে না। 31শে জুলাই রাতে ক্যাম্প ডেভিডে ক্যাবিনেট বৈঠকের সময় ট্রাম্প জানান আমেরিকা সামনেও ইরানের উপর অত্যন্ত কঠিন হামলা চালিয়ে যাবে। নিজের সেনা আর সামরিক সরঞ্জামের বড় ক্ষতির পরেও তিনি বলেন আমরা শুধু জিততে চাই আর আমরা খুব ভালো করছি, যতটা সম্ভব নরম থাকার চেষ্টা করছি, কিন্তু ইরান খুব খারাপভাবে ধ্বংস হচ্ছে। দর্শক, এখানেই আসল মজাটা। যেসব প্রতিবেদনে বলা হচ্ছিল ইরান এখনও শক্ত অবস্থানে আছে, ট্রাম্প সেগুলোকে উড়িয়ে দিয়েছেন। অথচ এই একই বক্তব্যেই তিনি নিজে বলছেন ইরান শক্তিশালী। একই বৈঠকে একই মুখে দুটো পরস্পর বিরোধী কথা। ট্রাম্প দাবি করেছেন ইরানের অবস্থা খুবই খারাপ, ইরান প্রতিটি বিষয়ে অসততা করেছে। তিনি আরও দাবি করেছেন মাত্র 5 মাসের এই যুদ্ধে আমেরিকা ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ ট্রাম্পের ভঙ্গি বলছে আমেরিকা এই মুহূর্তে পিছু হটার মেজাজে নেই, বরং সামনের দিনগুলোতে ইরানের উপর আরও বড় হামলার প্রস্তুতি চলছে। কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন থেকে যাচ্ছে যেগুলোর উত্তর ট্রাম্প দিচ্ছেন না। ইরান যদি সত্যি সত্যি ধ্বংস হয়ে গিয়ে থাকে তাহলে সেই ইরানের সঙ্গে চুক্তি করার এত তাড়া কেন? তাকে দখল করে নিলেই তো হয়। মধ্যপ্রাচ্য থেকে নিজেদের সেনা সরিয়ে আনার প্রয়োজন কেন পড়ছে? যে খবর সদ্য সামনে এসেছে, মার্কিন সেনারা কেন মারা যাচ্ছেন সে উত্তরও নেই। হরমুজে একের পর এক জাহাজ কেন আগুনের গোলা হয়ে যাচ্ছে তারও উত্তর নেই। যুদ্ধে সব পক্ষেরই ক্ষতি হয়, এটাই বাস্তব। এমন তো নয় যে একদিক থেকে মিসাইল আসছে আর অন্য দিক থেকে ফুল ঝরছে। দুদিক থেকেই আঘাত যাচ্ছে আর তার প্রভাবও দুদিকেই পড়ছে। তবু ট্রাম্প এমন একটা পরিবেশ তৈরি করতে চাইছেন যাকে বলা যায় চোখে ধুলো দেওয়া। কিন্তু দুনিয়া ক্ষতিটা নিজের চোখেই দেখছে। আর সেই ক্ষতির প্রসঙ্গেই ইরানের দিক থেকে এসেছে একটা কঠিন বার্তা। আমেরিকার জন্য এখন কফিনও সামরিক সরঞ্জামের অংশ হয়ে গেছে আর মার্কিন সেনারা মারা যেতেই থাকবেন। এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের অন্যতম শীর্ষ সামরিক কমান্ডার। 31শে জুলাই ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি একথা বলেন। তিনি বলেন আমেরিকা আর তার সঙ্গীরা এখন গভীরভাবে বুঝে গেছে যে এই অঞ্চলে তাদের কফিনও তাদের সামরিক সরঞ্জামের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তার বক্তব্য অনুযায়ী ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সেই ঘোষণা এখন পুরোপুরি সত্য প্রমাণিত হচ্ছে। আঘাত করে পালিয়ে যাওয়ার যুগ শেষ, মারলে মরতেও হবে। মানে সহজ ভাষায় ইরান খোলাখুলি বলে দিচ্ছে আমেরিকা যদি হামলা চালিয়ে যায় তাহলে প্রতিটি হামলার দাম তাকে নিজের সেনাদের লাশ দিয়ে মেটাতে হবে। এটা কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়,
এটা সামরিক নেতৃত্বের দিক থেকে আসা একটা সিরিয়াস সতর্ক বার্তা, কারণ এর ভিতরে একটা কৌশলগত বার্তাও আছে। ইরান বোঝাতে চাইছে দূর থেকে হামলা চালিয়ে নিরাপদে ফিরে যাওয়ার সুবিধাটা এখন আর থাকছে না। আর ঠিক এই জায়গা থেকেই আজকের সবচেয়ে বড় খবরটা বোঝা দরকার। আমেরিকার সব চেষ্টার পরেও ইরান হরমুজ প্রণালী খুলতে রাজি নয়, সেখানে কার্যত তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইরান আরও একবার পরিষ্কার করে দিয়েছে সমুদ্রের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ পথটি আপাতত বন্ধই থাকবে। ইরান বলেছে এই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসী কার্যক্রম অর্থাৎ হামলা যতদিন চলবে ততদিন হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। 31শে জুলাই ইরানের পারস্য উপসাগর সংক্রান্ত নতুন গঠিত কর্তৃপক্ষ, সংক্ষেপে পিজিএসএ, একটি বিবৃতি দেয়। ওই বিবৃতিতে বলা হয়, অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর লাগাতার আগ্রাসী কার্যক্রমের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এই মুহূর্তে সম্ভব নয়। পিজিএসএ জানিয়েছে জাহাজ চলাচলের জন্য তাদের কাছে একের পর এক আবেদন আসছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাউকেই পথ দেওয়া হবে না। ইরানের বক্তব্য, অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্র সব আবেদন তাদের ক্রম অনুযায়ী বিবেচনা করা হবে এবং ধাপে ধাপে অনুমতি দেওয়া হবে। এই একটা লাইনের ভিতরেই আসল বার্তাটা লুকিয়ে আছে। ইরান শুধু পথ বন্ধ করছে না, ইরান বলছে পথ যখন খুলবে তখনও অনুমতি নিতে হবে ইরানের কাছ থেকেই। অর্থাৎ ইরান এখনও সেই পুরনো অবস্থানেই অটল। আমেরিকা যতদিন সামরিক অভিযান বন্ধ না করছে ততদিন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধই থাকবে। এবার পুরো হিসাবটা একসঙ্গে দেখুন। একদিকে আমেরিকার নিজের মাটিতে সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান ভেঙে পড়ছে, অন্যদিকে প্রেসিডেন্ট নিজেই স্বীকার করছেন ইরান শক্তিশালী আর যুদ্ধ কবে শেষ হবে তা কেউ জানে না। তারপরেও তিনি বলছেন সবচেয়ে বড় হামলা এখনও বাকি। আর ইরানের সামরিক নেতৃত্ব পাল্টা বলছে প্রতিটি হামলার দাম দিতে হবে সেনাদের লাশ দিয়ে। আর এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে হরমুজ প্রণালী, যেখানে এখন জাহাজ চলাচলের চাবিটা ইরানের হাতে। এই তিনটে ছবি একসঙ্গে রাখলে একটা জিনিস স্পষ্ট হয়, শক্তির ভাষা দুদিক থেকেই চলছে, কিন্তু যুদ্ধ থামানোর কোনো পথ এখনও কেউ দেখতে পাচ্ছে না। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় সমুদ্রপথটাই, কারণ সেটা শুধু ইরান আর আমেরিকার বিষয় নয়, ওই পথ দিয়ে যাদের বাণিজ্য চলে তাদের প্রত্যেকের বিষয়। এখন দেখার বিষয় এই নতুন ব্যবস্থাটা কারা মেনে নেয় আর কারা এর বিরোধিতা করে। এখন আপনাদের কি মনে হয়, ট্রাম্প যদি সত্যি ইরানকে ধ্বংস করে দিয়ে থাকেন তাহলে হরমুজ প্রণালীর চাবিটা এখনও ইরানের হাতে থাকছে কি করে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।